এক টেবিলে বসে আছি বাহারাজ ও আমি। লেখার ফাঁকে ঘন ঘন তাকাচ্ছি ওর দিকে। বাহারাজ এক গাল বাকি আছে। দেখে বোঝা যাচ্ছে ব্যঙ্গাত্মক হাসছে। ভেতরে ভেতরে হাঁসফাঁস করে কলম রেখে উঠে দাঁড়ালাম। বাহারাজ ভনিতা ছাড়াই বলল, শেষ হয়নি তো, অনেকটা বাকি আছে। শাওয়ার নিয়েই তো লিখতে বসেছি। পেটের ভেতরে ইঁদুরগুলো নাচানাচি করছে। অন্তত খেয়ে আসি বলেই হনহন করে বেরিয়ে এলাম। ইতোমধ্যে সবাই খেয়ে টিভি দেখছে। আমি খাবার বেড়ে বসতেই বাহারাজের কথা আখিপথে ভেসে উঠল। ছেলেটা খায়নি, আমি কিভাবে খাবো? অস্বস্তি বলেও তো একটা কথা আছে। পুনরায় আরেক প্লেট খাবার সাজিয়ে নিলাম। পানি ঢালতে ঢালতে বললাম, আপু, দেবরের জন্য তোর ভালোবাসা একদম উথলে উঠছে। এদিকে দেবর না খেয়ে আমার ঘরে বসে আছে। তাকে খাবার দিয়েছিস? চার জোড়া চোখ বিস্মিত দৃষ্টিতে আমার দিকে তাকালো। মনে হলো উকিলের চোখে আসামি ধরা পড়েছে। মা মাথায় হাত দিয়ে বলল, হায় হায়, বাহারাজের কথা কিভাবে ভুলে গেলাম। ভার্সিটি থেকে সোজা এখানে এসেছে। আমি ওকে খেতে ডাকিনি। ছেলেটা মনে মনে কি ভেবেছে? হেয়া, দ্রুত খাবার নিয়ে যা। অবিলম্বে আপু হাজির হলো সেথায়। আমার থেকে খাবারের থালা নিয়ে ট্রেতে পরিবেশন করলো। অতঃপর আমার রুমের দিকে নিয়ে গেল। আমি সামনে ও আপু পেছনে আসছে। নিজেকে প্রিন্সেস আর আপুকে কাজের বেটির রহিমা মনে হচ্ছে। আমি চাপা হেসে কক্ষে প্রবেশ করলাম। বাহারাজ বাহাতে ফোন ঘাটাঘাটি করছে। পায়ের শব্দে আমাদের দিকে তাকিয়ে বলল, এসবের কি দরকার ভাবি? আমি বাড়িতে গিয়ে খেয়ে নিতাম। আমাদের বাড়িতে এসেছো আর বাইরে খাবে? তা হবে না, চুপচাপ খাও। আপু পড়ার টেবিলে খাবার সাজিয়ে বলল। বাহারাজ ফোন রেখে হাত ধুতে যেতেও ফিরে এলো। ডান হাতে তার ব্যান্ডেজ, বাহাতে খাবে কিভাবে? আমি রঙ্গ করে বললাম, চিন্তা নেই বেআই মশাই, আপনার একমাত্র ভাবি আপনাকে খাইয়ে দিবে। ভাবি? থুক্কু, আপু খাইয়ে দাও। আমার হাসি যথারীতি থামছে না। বাহারাজের চোখ মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। আপুও দ্বিধাবোধ করছে। বেশ কিছুদিন পেরিয়ে গেল নীরবতায়। বাহারাজ ইতস্তত করে বলল, ভাবি, আমাকে একটা চামচ দেওয়া যাবে? না হলে সমস্যা নেই, আমি বাড়িতে গিয়ে খেয়ে নিব। হানি একটা ব্রেনলেস মানুষ, ওর কথা কেউ গোনায় ধরে। যা মনে আসে তাই বলে দেয়। তুমি ওর কথা ধরো না। ওকে তো রাস্তা থেকে কুড়িয়ে এনে মা আশ্রয় দিয়েছে। সুন্দরভাবে বাহারাজকে মানাতে আমাকে পালিত মেয়ে হিসেবে চিহ্নিত করলো আপু। আমি বোকা বনে গেলাম। বাহারাজ তা মেনে নিয়ে ফিচেল হাসছে। এ কেমন কথা? দেবরকে মানাতে বোনের বেইজ্জতি। বোনের থেকে দেবর এগিয়ে। দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে খাবার গ্রহণ না করেই জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম। আপু পেছনে থেকে ডেকে বলল, খাবার রেখে কোথায় যাচ্ছিস হানি? আমি খাবো না। তোর দেবরের লাগলেই তাকে দে। আমাকে ভুলেও সাধবি না। আমি তো রাস্তার ধারে পড়েছিলাম। দয়া করে কুড়িয়ে এনেছিস। থাকতে দিয়েছি সেই বেশি। রাগ দেখিয়ে ধারাম করে দরজা বন্ধ করে দিলাম ওয়াশরুমের। সবসময় আমাকে খ্যাপায়, আমাকে কুড়িয়ে এনেছে। কেন এনেছিল আমাকে কুড়িয়ে? আমি তো কখনো বলি, আমাকে কুড়িয়ে নিয়ে যা। তাহলে কেন কুড়িয়ে নিয়েছিস? এখন বাইরের লোকের সামনে কেন আমাকে ছোট করছিস? বাহারাজের নোটস অসম্পূর্ণ রেখে আমি টেবিল ছেড়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। অনশনে বসেছি, যতক্ষণ না আপুর বিচার হয়। আমি এর বিচার চাই। তুমুল শব্দে আমার মুঠোফোন বেজে উঠল। আমি ফোনের দিকে আচোখে চেয়ে দৃষ্টি সরিয়ে ফেললাম। স্ক্রিনে ভাসছে, মাই লাভ লেখাটা। তাহসান কেন ফোন দিল এখন? দিবে নাই বা কেন? গার্লফ্রেন্ডের সাথে তার কত আলাপ আলোচনা। সাইড বাটনে ক্লিক করে নিঃশব্দ মোড করলাম। কল কেটে যেতেই সাইলেন্ট মোড অন করলাম। গোছানো বালিশ মাথায় নিচে দিয়ে শুতেই আপু ঘরে এলো। বেশ শৌখিন তার পোশাক। কোথাও যাওয়ার জন্য তৈরি সে। আমি দেখেও না দেখার ভান ধরলাম। আপু পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল, হানি, রাগ করেছিস বনু? রাগ না হলেও যেন এবার রাগ করে ফেললাম আমি। উল্টো দিকে কাত হয়ে বললাম, হানি কারো ওপরে রাগ করে না। আচ্ছা, রাগ করতে হবে না, চল ঘুরে আসি। তোর পছন্দের সব খাবার খাওয়াব। তোর দেবরকে নিয়ে যা। এরপরে পেট ভরে খাওয়া ওকে। অভিমানী গলায় বললাম আমি। আপু ঘুরে এসে আমার সামনে বসল। আমার গাল দুটো টিপে দিয়ে বলল, নিবিড় তার শালিকাকে খাওয়াবে। আমি ভ্রু কুঁচকে তাকালাম। আপু কল করে ফোনটা আমার হাতে ধরিয়ে দিল। আমি কানে ধরতেই নিবিড় ভাই বলল, আমার আধি ঘরওয়ালি নাকি রাগ করে খায়নি, তাই ওকে পেট ভরে খাওয়াব আমি। আমি খাবো না। ওদের খাওয়ান আপনি। বলেই ফুপিয়ে কেঁদে উঠলাম আমি।
নিবিড় ভাই সান্ত্বনা দিয়ে বলল, হানি, ওরা তোমাকে দেখিয়ে দেখিয়ে খেয়েছে না? আমরাও ওদের এনে দেখিয়ে দেখিয়ে খাওয়াব। ঠিক আছে। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে। তাহলে ভালো মেয়ের মতো তৈরি হয়ে চলে এসো। নিবিড় ভাইয়ের কথা মেনে আমি উঠে বসলাম। কাবার্ড থেকে থ্রি-পিস বের করে ওয়াশরুমে ঢুকলাম। মিনিট 10 পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। বাহারাজ তখনও আমাদের বাড়িতে অবস্থান করছিল। আমি ওদের ছাড়িয়ে হনহন করে বাইরে এসে দাঁড়ালাম। স্কুটির কাছে গিয়েও দাঁড়িয়ে গেলাম। তিনজন স্কুটিতে করে যাওয়া যতটা না সম্ভব, তার থেকে অসম্ভব পুরুষ মানুষকে মাঝে বসিয়ে নিয়ে যাওয়া। তাই স্কুটি ছাড়াই আমাদের যাত্রা শুরু করতে হবে। রাস্তায় দাঁড়িয়ে রিকশার অপেক্ষায়। যাত্রীবাহী রিকশার দেখা মিললেও দেখা নেই ফাঁকা রিকশার। কিছু সময় অপেক্ষার পর আপু ও বাহারাজ দুজনেই আমার পাশে এসে দাঁড়ালো। অমনি একটা ফাঁকা রিকশা এদিকে এলো। লোকটা কি রিকশা ঠিক করে রেখেছিল? মনে হয় না, আবার হতেও পারে। আমি কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইলাম বাহারাজের পাশে। রিকশাওয়ালাকে গন্তব্য ঠিক করে আমরা পড়লাম মহাফ্যাসাদে। পাশাপাশি দুটো সিটে কিভাবে তিনজনে যাব? অবশ্যই একজনকে ওপরে উঠতে হবে। সর্বদা আমাকে আপু ওপরে বসালেও আজ আগেভাগেই আমি রিকশায় উঠে বললাম, আমি ওপরে বসবো না। না মানে না। আপু বলল, হানি, আমি বড় হয়ে ওপরে বসবো, এটা ভালো দেখায় না। তাছাড়া বাহারাজের হাত ভাঙা। ও উপরে বসতে পারবে না। তুই একটু বসো। বাহারাজ নাকচ করে বলল, না ভাবি, ওকে আর জোর করো না। তাহলে যাবে না। তোমরা বরং চলে যাও। আমি পরের রিকশায় আসছি। ভাবির প্রতি দরদ উথলে উঠছে। আমার প্রতি যদি উথলে উঠত, তাহলেই হতো। বলেই আমি রিকশার ওপরে বসলাম। আপু সিটে বসল। বাহারাজ উঠে বসতেই গতিশীল হলো রিকশা। আমাকে পিঞ্চ করে বলল, তোমার প্রতি আমার দরদ উথলে উঠবে কেন? তোমার প্রতি দরদ উথলে উঠবে, মাই লাভ। এর মানে? বলেই আপু পেছনে ফিরল। বাহারাজ আমার দিকে এক পলক চেয়ে উষ্ঠদয় ঈষৎ ফাঁক করতেই আমি পেছনে থেকে ওর মুখ চেপে ধরলাম। রাগান্বিত গলায় বললাম, মুখ থেকে একটা বাত, যে কথা বের হলে রিকশা থেকে ফেলে দিব। আগেরবার তো শুধু হাত ভেঙেছে, এবার হাত পা দুই ভাঙবে। আপুর দৃষ্টিতে কৌতূহল। আমি বাহারাজের ওষ্ঠদয় হতে হাত সরালাম না। তার নির্গত করা উষ্ণ নিঃশ্বাস আমার হাতে পতিত হচ্ছে। আমি ভীষণ কেঁপে উঠলাম। ত্রিকড়ি করে হাত সরিয়ে নিলাম বাহারাজের থেকে। চলবে ইনশাআল্লাহ।